হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে, বামেরা মিছিল বের করেছে, সেখানে আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেটার জবাব চাইতেছে। শুনেন। আবুল সরকার গ্রেপ্তার কেন? আবুল সরকার গ্রেপ্তার কেন? আবুল সরকার গ্রেপ্তার কেন? তো কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয়। হাসিনার পুলিশ তো না, জবাব দিয়ে দিবে। মিছিল করে জবাব চাইতে হবে কেন? আচ্ছা, সে কি কি বলছে জানেন? শুনিছেন? আচ্ছা, আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে, এখানে তার জবাবটা আছে, শুনেন। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা যদি তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হু। সেটা হইলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেস্তা। তুমি প্রত্যেকদিন ফেরেস্তা গো গুয়া কাইটে ভালাও। শুনেছেন তো? এখন এই বাউলের মুক্তি চাইতেছে, অন্যদের ব্যাপারে কথা নাই। ওইখানে ফরাদ ভাই গেছেন, আপনারা জানেন উনি আমার মুরব্বী আর গুরুজন। উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই, কিছু কইতে পারি না। ফরাদ ভাই, আপনি নিজেই একটা ইনস্টিটিউট, আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই, তাই না? আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন। এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায়, আমাদের জন্য। ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাদ ভাই, করবেও না। হুদাই আপনি ওদের সাথে যাইতেছেন। যাই হোক, ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলন নাকি আবুল হোসেন ওনার পাশে ছিল। শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহ আলী দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আমরা ফরাদ ভাই আপনার কথা বিশ্বাস করি, কিন্তু আপনার পাশে আপনি ফরাদ ভাই একজন ফ্যাসিবাদের দালালকে, হাসিনা মুজিব পূজারীকে কিভাবে জায়গা দিলেন? সে তো আপনারা স্যাপোটাস করতে আসতেছে। আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে। হ্যাঁ, শুনেন। গাড়ি জলদি কইরা যায় তোরা আয়, আয় রে আমার শেখ হাসিনার নাই তোরা আয়, আয় রে আমার শুভ এমপির নাই তোরা আয়। ওই ইতিহাসের রাখাল রাজা, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু বুঝেছেন তো ফরাদ ভাই, যাকে তাকে আশেপাশে জায়গা দিয়েন না। মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই। আপনি ইসকনের চিন্ময়ের সাথে দেখা করছেন, এত খাতির আপনার চিন্ময়ের সাথে, তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত। এটা তো আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। যাই হোক, আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরাদ ভাই এটা কি করতেছে। আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন, ভালো কথা। আপনি বলছেন আপনিও যাবেন, আপনাকে পেটাইলে পেটাক, এটা কি কথা বললেন ফরাদ ভাই? আপনি আপনি এসব কি বলেন ফরাদ ভাই? বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই, বাধাও দেয় নাই। আর আপনাকে কেন পেটাবে? বাংলাদেশে কার এত সাহস আছে আপনার গায়ে হাত তুলবে? আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে। বিষয়টা তো তা না ফরাদ ভাই, মোটেও না। দাঁড়াইছে আপনার ভাষায়, আপনি যেটা সবসময় বলে আসছেন, আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলায়। তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই।
তো তাইলে তো মুরব্বী হিসেবে আপনার বোঝানো উচিত, একটা ভিডিও বানায় লিখে হোক, যে এটা বুঝায় দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি, আমরা শুনি বুঝি, আমরা শিখি, সবাই শিখুক। আপনাকে তো সবাই মুরব্বী মানে। আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে, তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে, জামিন দিয়ে দিবে। আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন? এই আবুল হোসেন তো ধান্দাবাজ। মুজিবের বন্দনা করিছে, হাসিনার বন্দনা করিছে, এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে। বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে। ওইখানে দেখেন, সামনে হইল জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছে না ধানের শীষে, সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতাফার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। দেখেছেন? এবার এডিটর সাহেব এনা শুনে দেন মুজিব বন্দনা, মানে সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে। পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতাফার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। গালি জলদি কইরা যায় তোরা আয়, আয় রে আমার শেখ হাসিনার নাই তোরা আয়, আয় রে আমার শুভ এমপির নাই তোরা আয়। ওই ইতিহাসের রাখাল রাজা, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু তো ওই যে বিএনপির প্রোগ্রামে যায় যে সমস্ত কথাবার্তা কইছে, বিএনপির একটা লোক উঠে যায়, তাকে ঠেকাইলো না কেন? বিএনপি তো ওয়াজে যে কার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কথা বললে তো একেবারে ওখানে আলেমদের সাথে ঝগড়াঝাটি গালাগালি এই সমস্ত করে। তো দেখবেন দু একটা দেখবেন যে বিএনপি যে কি করে ওয়াজের ইয়েতে উঠে, মঞ্চে উঠে আলেমদের সাথে কি করে দেখবেন। তো ওইখানে যে তারা কেন ঠেকায় না দেখেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি যেন বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো, ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নেগার ভগর ভগর করতে জানি, থাবর দেবো একটা চোখ মুখ বাস্ট করে দেবো কিন্তু একদম, থাবর দেবো একটা চোখ মুখ বাস্ট করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। একদম বাস্ত করে দেবো সব একদম। তো আবুল হোসেন বলতেছে মাজার ভাঙের বিরুদ্ধে বলতেছে, তাই না? শুনান তো একটু আরেকবার। এমনি তো 200-র উপরে মাজার ভেঙে ফেলাইছে, আপনারা জানেন তো? 200-র উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফেলাইছে। এখন একটু বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সামনে যে নির্বাচন, একটু গ্যাপ দেই, নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু আর ভোট পাবো না। এই জন্য তারা এখন একটু অব্য দিছে, একটু জিরাইতেছে। নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায়, আবার আমাকে বাড়িঘর শুদ্ধ ভাঙ্গা করবো, খালি মাজার না। তো বাংলাদেশে মাজার নিয়ে ঘৃণা উৎপাদন করছে কে? আমরা ফরহাদ ভাইয়ের যুক্তিগুলো আগে শুনি, তারপরে ওইটা নিয়ে আমরা একে একে আলাপটা করব আর কি। প্রথমত ধরুন আবুল সরকার, এটা একটা পালা, এবং পালার মধ্যে এ ধরনের আমাদের ব্যবহার দীর্ঘকাল ধরে ছিল। এখন যদি কোনো আমাদের দেশের যে পরিবর্তনটা ঘটেছে, যে বিশেষত আপনার বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তির পতনের পরে সভাপতি, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এর বিপরীতে ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি উত্থান ঘটবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি যখন উত্থান ঘটেছে, ফলে সভাপতি তারা যে কোনো ছোট আপনি মূলত কী কাজ করবে, তারা প্রথমে তারা ইসলামকে হেয় প্রমাণ করবে।
প্রথম কাজটা তারা যেটা করবে, কারণ তারা ইসলামকে এমনভাবে প্রমাণ করবে যে তারা আগের সরকারের বৈধতা তারা প্রমাণ করবে যে এরা আসলে একটা উগ্র, এরা আসলে একটা মৌলবাদী শক্তি, ইসলাম মানে একটা মৌলবাদ। ফলে এই পরিস্থিতিটা তারা কিন্তু তৈরি করবে, তৈরি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আঞ্চলিকভাবে এবং আন্তরিকভাবে একটা অত্যন্ত বিপদের দিকে আমাদের ঠেলে দেবে। আমি ইতিমধ্যে পিনাকি নিশ্চয় খেয়াল করেছে যে আমাদের বর্তমান সরকার কিন্তু যে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। অনেকগুলো আপনার ইস্যু রয়েছে। শুনেছেন তো, ফরহাদ ভাই বলতেছেন হাসিনা পতনের পরে ধর্মবাদীদের উত্থান ঘটছে এবং এটা স্বাভাবিক। তারা যে কোনো সুতায় দুইটা কাজ করবে, প্রথমে তারা ইসলামকে হেয় প্রমাণ করবে, এমন ভাবে হেয় করবে যেন আগের সরকার যা যা বলতো ইসলাম সম্পর্কে সেটাই সত্য বলে মনে হবে, আর আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে। এরপরের কথাটা শুনেন। তিনি ঠিক পুরো কথাটা এক্স্যাক্টলি যে ভাষা তিনি ব্যবহার করেন সেই ভাষাটাই তিনি বলেছেন, এবং তিনি নিঃসন্দেহে তিনি বুঝতে পেরেছেন এটা সঠিক হয়নি, এই ভাষা ব্যবহারটার মধ্যে ভুল ছিল। কিন্তু পালাগানে আমাদের বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার করতেন পালা, কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন। মানে পিনাকির প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য এই দুইয়ের মধ্যে তিনি পার্থক্য করতে পারলেন না, এটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু তারপরে আমি মনে করি এটা সত্ত্বেও এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক হয়নি, এবং এটা যদি সত্যিকার অর্থে আমাদের দেশের জনগণ আঘাত পেয়ে থাকে তারা নিঃসন্দেহে আবুল সরকার এসে বলবে, আমি তার সঙ্গে দাঁড়িয়ে বলবো যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, এরকম ভাষা ব্যবহার করা ঠিক নয়। শুনলেন তো, ফরহাদ ভাই নিজেই বলছেন আবুল হোসেন যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষা ব্যবহার করা উচিত হয় না। এরপরে আসেন, ফরহাদ ভাই বলছেন যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি তখন সেই মুহূর্তে যখন তাকে আপনার গোয়েন্দারা ধরে নিয়ে যায় তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা তাকে রক্ষা করা, নাগরিককে রক্ষা করা, সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। পিনাকি একটু খেয়াল করেন, বাংলাদেশে যে কোনো নাগরিকদের আপনি তার এই ভুলের জন্য, আল্লাহ ক্ষমা করে ভুলের জন্য, তার জন্যে একটা শক্তি, একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামী কোনো সম্পর্ক নেই, এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে। ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল তখন আমাকে আবুল সরকার আমাকে ফোন করে অল্প সময়ের জন্য কথা বলতে পেরেছেন। আমি গোয়েন্দাদের বলেছি আপনারা ঠিক কাজ করেছেন, আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে রক্ষা করবেন, এবং ইতিমধ্যে আমরা আবুল সরকারের সঙ্গে কথা বলবো। শুনছেন, উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক, তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা, আর ফরহাদ ভাই মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে ভালো কাজ করছে, তাই না, তাতে তার জীবনটা রক্ষা পেয়েছে। তো ফরহাদ ভাই বলতেছে যে পুলিশ চাপে পড়ে মামলা দিচ্ছে। শুনেন, কিন্তু কথাটা খেয়াল করেন, আপনি তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি যখন মামলা দিয়েছেন তারপরেও কিন্তু পিনাকি আমি কিন্তু চুপ ছিলাম, কারণ আপনার জানা উচিত ছিল আমি এখানে কি করছি, আমি তো একটা বিবেকহীন মানুষ নই। ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি, কারণ আমি মনে করি প্রথমত প্রশাসন এটা ভুল করেছে। ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিপির সঙ্গে যে আপনারা কেন এই বিরুদ্ধে মামলা দিলেন, কেন আপনারা তো আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিকদের আপনি রক্ষা করছেন, তার যে অধিকার সেই অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না, তাহলে মামলা দেবে তো দরকার ছিল না। প্রশাসনের সাথে ফরহাদ ভাই নাকি কথা বলছেন যে কেন তারা মামলা দিল না। ফরহাদ ভাই, আমি বিনয়ের সাথে বলতেছি মামলা পুলিশ দেয় নাই, ধর্ম অবমাননা, কটূক্তি এবং দাঙ্গা উস্কা দেওয়ার অভিযোগে মামলা দিছে ঘিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ, বিবিসি বলেছে। এইবার আসেন পরের বিষয়টা দেখি। আমি সব এক এক করে দেখাই নিতেছি, কারণ এটার উপরেই আমরা আলোচনাগুলো পরে করব। কারণ মামলা না দিয়ে যদি আমরা আবুল সরকারকে সেদিন সকলের সামনে গিয়ে বলতাম যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটা ঠিক নয়, এটা আমাদের অনুভূতিকে আঘাত করেছে, তা পুরো জিনিসটা কিন্তু মিটে যেত। শুনেছেন তো, ফরহাদ ভাই বলতেছেন যে উনি ভাবছিলেন এটা মিটমাট হয়ে যাবে, আবুল হোসেন মাপ চাইবে, ধর্মীয় নেতাদের মধ্যস্থতায় এটা একটা মীমাংসা হবে। এখন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন। এরপরে ফরহাদ ভাই যা বলবেন এখানে লুকায় আছে সকল ষড়যন্ত্র। ফরহাদ ভাই বলতেছেন ষড়যন্ত্র তথ্য দিয়ে রাজনীতি ব্যাখ্যা করা যায় না, আমি আসলে দেখাই দেব আসল ষড়যন্ত্রটা কোথায়। ফরহাদ ভাই বলতেছেন যে মানিকগঞ্জে আবুল হোসেনের অনুসারীরা মানববন্ধন করবে। ফরহাদ ভাই বলতেছেন উনি মানা করছিলেন, কারণ এইটা সেন্সিটিভ ইস্যু আর এই ইস্যুটা মীমাংসা হবে। শুনেন, প্রথমত বাউলরা শাহ আলী দরগার সামনে একটা মানববন্ধন করেছে, সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন।
আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না, এটা একটা সংবেদনশীল একটা ইস্যু, এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা, এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করা। কিন্তু স্বভাবতই আবুল সরকারের কিছু নিরীহ ভক্তকুল আছে, এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই। তার তো একটা প্রতিবাদ করা, তাদের গুরুকে ধরে নিয়ে গেছে, তার তো একটা প্রতিবাদ করার অধিকার আছে। পিনাকি দেখুন বাউলদের কিভাবে লাথি মারা হচ্ছে, কিভাবে পিটিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে, তার ক্লিপগুলো দেখুন। আপনি কিন্তু এদের ব্যাপারে কিচ্ছু বললেন না, একটু বিস্মিত হয়েছি আমি। ভরত ভাই বলেন তো, এখন তারা আপনার কথা তো শুনলো না, কেন শুনলো না? কেন মানববন্ধন করতে গেল? ওইখানেই রহস্য। তারা জানে ওইখানে তৌহিদে জনতার মিছিল আছে, আপনি নিজেও মানা করেছিলেন, আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন, সেটা তো ভেস্তে গেল। ভরত ভাই বুঝলেন তো, ষড়যন্ত্র যে হয় এটা মানলেন তো। তাতে এটা জেনে শুনে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে। আমি যদি জানি ওইখানে সংঘাত হইতে পারে, জেনেই যদি যাই, তাহলে মার খাওয়ার জন্য কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায়? যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি নিজেই বলতেছেন যে আবুল হোসেন সরকারকে পিটায় নাকি মারতে গেছিল, গোয়েন্দারা অ্যারেস্ট করে জীবন রক্ষা করছে। তো আবুল সরকারের অনুসারীরা কি আবুল সরকারকে মাইরা ফেলার জন্য মানববন্ধন করছে? তারপরের দিন ধরেন মানববন্ধন করার কারণে পুলিশ তারে ছেড়ে দিল, কারণ আমরা তো একটা কাজ করি, এটা অবজেক্টিভ নিয়ে। তা আমার অবজেক্টিভ হচ্ছে আবুল হোসেন সরকারকে ছেড়ে দিতে হবে। পরের দিন মানববন্ধন করলো, ছেড়ে দিল ধরেন পুলিশ, তাহলে আবুল হোসেন সরকার কি আরো বিপদগ্রস্ত হইল না? আপনি তো বললেন যে তারে গ্রেপ্তার করে ভালো করছে, তো তাই গ্রেপ্তার হয়ে থাকাটাই তো তখন ভালো ছিল, তাই না? তার সিকিউরিটি এখন কে দিবে? তাহলে বুঝছেন তো ফরদ ভাই, এই পুরা বিষয়টা এখন এমন একটা জটিল জায়গায় পৌঁছেছে যে এইটার কোনো সমাধানের রাস্তা মনে হয় খোলা নাই। তারপরে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন, মানে আমি জানি না একের পর এক কেন কর্মসূচি দিতেছেন, দিয়ে কি অ্যাচিভ করতে চান, কারে কি বলতে চান আমি জানি না। সমাধান চাইতেছেন নাকি সংঘাত চাইতেছেন আপনারা, আমি ঠিক জানি না। আবার আপনি আমারে নিয়ে উল্লেখ করে ভিডিও করছেন, এটাতে বাম্পারের অনেকে পুচ্ছে আগুন ধরে গেছে, মানে লোক হইতেছে 2.5 কাঠ, তার মধ্যে ভাগ হয়ে যেতেছে 50টা। যাই হোক, আলাপে ফিরে আসি। আমি মনে করি ভারত ভাই, বাউল আর গান সংক্রান্ত ইস্যুটা পুরাটাই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তৈরি করার ইস্যু। কিভাবে আওয়ামী লীগকে ফিরে আনা যায় তার ড্রেস রিহার্সেল। আনসার লীগ দেখেছেন না, সংখ্যালঘু লীগ, নারী লীগ, পুলিশ লীগ, আর্মি লীগ, শিক্ষক লীগ, প্রশাসন লীগ, মাজার লীগ, এইসব মারা খাওয়ার পরে এখন গান লীগ আনিছে। প্রথম আনিছে গানের শিক্ষক নিয়ে, যে গেঞ্জামটা হয়েছে প্রাইমারি স্কুলে, সেটা নিয়ে। আমি চায়নাত গেছি, উঠি আমাকে জিগায় তোমরা নাকি গানের টিচার নেওয়ার বিরোধী। চায়না থেকে ফেরার পরে এইখানে ফ্রেঞ্চ ইন্টেলিজেন্সের লোক যারা কয় যে তোমার সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা দেখাশোনা করি, আসলে কি করে কে জানে। যাই হোক, কিন্তু আসলে ওরা আসে বাংলাদেশ সম্পর্কে তথ্য নিয়মিত নেওয়ার জন্য, আমিও দেই, কোনো অসুবিধা নাই। তো আমার বাসাতে এসে জিগায় যাতে তুমি নাকি স্কুলে গানের টিচারের বিরোধিতা করিছো। চিন্তা করেন, কই গেছে, কই চলে আসছে কথা। তো আমি কই ঠিকই করেছি, আরো করব। কইলাম বাংলাদেশে প্রাইমারি স্কুল কয়টা আছে জানো? না জানি না। আমি বললাম 65,000 আছে। গানের টিচার কতজন নেওয়া হইতেছিল জানো? না জানি না। আমি বললাম 2,500। কইতেছে ক্লাস্টার ভিত্তিতে নেওয়া হইতেছে, মানে কয়েকটা স্কুল মিলে একটা গুচ্ছ ক্লাস্টার হইবি, সেই গুচ্ছের দায়িত্ব হইতেছে একটা টিচারের, বুঝছাও? তো 65,000 স্কুলে 2,500 টিচার দিলে, এটা দিয়ে যদি কভার করতে হয়, তাহলে একজন টিচারকে কয়টা স্কুলে দায়িত্ব পালন করতে হবে? 26টা স্কুলে। এটা কি হারকিউলিস? এক টিচার 26টা স্কুলের দায়িত্ব নেবে? এই 65,000 স্কুলের মধ্যে অর্ধেকের বেশি স্কুলে হেডমাস্টার নাই, মানে ব্যানে করছি না, 34,106টা স্কুলে হেডমাস্টারই নাই। তো ওই হেডমাস্টার দিতে পারে না, আর গানের টিচার দিতেছে, মানে এটা মস্করার একটা সীমা পরিসীমা আছে। তো ভাই আপনার প্রোগ্রাম থেকে প্রমাণ দিই, এক আওয়ামীপন্থী বাউল আইসা বলতেছে জুলাই যোদ্ধারা পাকিস্তানি, আপনার শিষ্য সহকর্মী রোমেল তারে ধরছে। দেখেন, আপনি আওয়ামী লীগের দালাল, আপনি জুলাই যুদ্ধদেরকে খুনি বলছেন কেন? না, আমি পাকিস্তানি বলছেন কেন? আপনি এই এলাকার আমরা
জিনিসটা সলভ করতে চাচ্ছি। আপনি আওয়ামী লীগের দালাল হিসেবে উস্কানি দিচ্ছেন। আপনি এই জিনিসটাকে উস্কানি দিয়া এটা আপনি মৌলবাদী, আপনি জঙ্গি, আপনি জুলাই যোদ্ধাদেরকে পুলিশ হত্যাকারী, জুলাই যোদ্ধাদেরকে পুলিশ হত্যাকারী বলছেন কেন? বলছেন আপনি ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়। আপনাকে যদি এলাকায় দেখি তারপরে কিন্তু ভিডিও আপনাকে আওয়ামী লীগের দালালি করে বাউলদেরকে বিপদে ফেলাচ্ছেন কিন্তু আপনি। আমরা এই যে সলভ করার সমাধান চেষ্টা করতেছি, আর আপনি সে বাউলদের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে করেছেন, ইন্ডিয়ার ক্যাম্পেইন, শেখ হাসিনার ক্যাম্পেইন। আপনি আর কখনো আমাদের সমাবেশের আশেপাশে আসবেন না। আপনি যদি আসেন তাহলে মার খাবেন। কিন্তু আপনি কত বড় সাহস আপনার জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি বললেন? বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবেই। কেন জানেন? এটার একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র। এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র। তাদের জীবনে কোনো স্বপ্ন নাই, কোনো সার্থকতা নাই। সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না, অসুখে চিকিৎসা পায় না, শৈশবে শিক্ষা পায় না, যৌবনে কাজ পায় না, উৎসবে আনন্দ করতে পারে না। এদের জীবনে তো কোনো হাসি নাই, কান্নাও গেছে শুকায়। এদের একটাই সম্পদ, একটাই স্বপ্ন, যদি পরকালে খোদা তাআলার দয়া হয় তাহলে হয়তো বেহেশতে ঢুকতে পারবে। এই জন্যই বাচ্চাকে মাদ্রাসায় দেয়। সে জানে একজন আলেমের সুপারিশ খোদা তাআলা শোনেন। তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই, তার পরকালের স্বপ্ন আপনি কায়দা নিতে চান কোন অধিকারে, কোন সাহসে? সারাক্ষণ খোঁচান আপনার প্রগতিশীলতার কুরকুরানি দিয়া। আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে, তো আপনার অধর্ম, আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন, যা খুশি করেন। পাবলিক স্পেসে এসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুরকুরানি দেখান কেন? আপনি তো আগে খোঁচান, তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায়। খোঁচানো বন্ধ করেন, প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ, এটা তো তার অপরাধ না, এটা তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তো আপনাকে বিবেচনা করতে হবে। আপনার রাজনীতি, আপনার সমাজ নির্মাণে আপনাকে এটা বিবেচনা করবেন না আপনি? আশ্চর্য ব্যাপার। আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে, ক্রিসমাস ট্রি দেখলে, ক্রিসমাসের সাজানো দেখলে আপনার তো গা চুলকায় না। কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়ে চুলকানি কেন? নামাজ নিয়ে চুলকানি কেন? মসজিদে আজান নিয়ে চুলকানি কেন? হিজাব নিয়ে চুলকানি কেন? পাইছেনটা কি? এত চুলকানি থাকলে ইউরোপে চলে আসেন, নয়তো ইন্ডিয়া চলে যান। আদর করে ইন্ডিয়ায় রেখে দিবে। বাংলাদেশে পড়ে আছেন কেন রে ভাই? আপনিও শান্তি পান, বাংলাদেশে মানুষের শান্তি পাক। অশান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে? বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান, ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান, তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে, ইসলাম বিদ্বেষ বন্ধ করতে হবে। তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না। এই সহজ সত্যটা মনে রাখবেন, তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক গড়তে পারবেন। সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম। ইনকিলাব জিন্দাবাদ।